স্কুল জীবন। জীবনের সবচেয়ে মজার সময় হলো স্কুল জীবন। কতই না মজা হয় স্কুল জীবনের দিনগুলোতে। গ্রামের একটা স্কুলে ক্লাস 3 পর্যন্ত ছিলাম। তারপর চতুর্থ শ্রেণীতে ভালো একটা স্কুলে ভর্তি হলাম। আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম, কিন্তু খেলাধুলাতে বদ ছিলাম। তাই নতুন স্কুল হলেও খুব অল্প দিনেই প্রায় সকলেরই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেলাম। যখন চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে উঠলাম, তখন আমার রোল হলো 2। পঞ্চম শ্রেণীতে নতুন অনেক ছেলে মেয়ে ভর্তি হয়েছে। ছেলে মেয়ে সকলেই একসাথে ক্লাস করতাম। আর আমি দুরন্ত রসিক টাইপের ছেলে ছিলাম, যার কারণে অল্পতেই সবার সাথে মিশে যেতাম। কিন্তু আমি খেয়াল করে দেখলাম, একটা মেয়ে একটু চুপচাপ থাকতো, কথা মজা কম করতো, কিন্তু মুখে সব সময় হাসি থাকতো, মিট মিট করে হাসতো, চোখে যেন সব সময় মায়া লেগেই থাকতো। ক্লাসের ফাঁকে যখনই তার দিকে তাকাতাম, সে দেখতে পেত যে আমি তার দিকে তাকিয়ে আছি। তখনই চোখ বড় করে ভ্রু কুঁচকে আমার দিকে তাকাতো। তখন আমি আবার ক্লাসের দিকে মনোযোগ দিতাম। একটু পর আবার তাকালাম। কেন জানি ভালো লাগা শুরু হলো। প্রতিদিন একই বেঞ্চে বসতাম, মানে মেয়েটা যে বেঞ্চে বসে তার পাশের বেঞ্চে। একদিন হঠাৎ করে পিছনে বসলাম। ক্লাসে ব্যাগ রেখে পানি খেতে বাহিরের টিউবওয়েলে গেলাম। পানি ভরছিলাম এমন সময় পাশে তাকিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আমার দিকে বোতল এগিয়ে দিয়ে বলল, বোতলটা ভরে দিবে? দাও, দিচ্ছি। আচ্ছা, তুমি আজ পেছনে বসলে কেন? জায়গা পাই নাই, তাই বসছি। ও আচ্ছা। তারপর মেয়েটা চলে গেল। আমি একটু পরে রুমে গিয়ে দেখলাম মেয়েটা তার ব্যাগ নিয়ে পেছনের বেঞ্চে চলে গেছে। ক্লাস শুরু হলো। প্রতিদিনের মতো আজকেও আমি তার দিকে তাকালাম, আর সেও আমার দিকে তাকালো। কিন্তু আজকে কেন জানি রাগ করে চোখ বড় করলো না। আজকে সুন্দর করে একটা হাসি দিল। গালে হাত দিয়ে তাকিয়ে থাকলাম তার দিকে, আর সেও মাঝে মাঝে তাকাতো। মন কেন জানি অনেক ভালো লাগতো। এভাবেই কাটছিল দিন, হালকা কথাবার্তা আর তাকানোর মাঝে। 14ই ফেব্রুয়ারি স্কুলে গিয়ে অযথা একটা গোলাপ কিনে নিয়ে হাতে নিয়ে বন্ধুদের সাথে ঘুরছিলাম। এমন সময় মেয়েটা আমাদের সামনে এসে বলল, গোলাপ কিনেছো কিন্তু দেওয়ার মতো মানুষ পাচ্ছ না। সো স্যাড। বলে চলে গেল। আমি বন্ধুদের বললাম, তোরা যা, আমি যাচ্ছি। বলে পিছনে ঘুরে মেয়েটার পিছু গেলাম। তারপর ভয়ে ভয়ে ডাক দিলাম, রূপা, শোনো। জি বলো, কিছু বলবে? হ্যাঁ, বলবো, তাই ডাক দিয়েছি। আচ্ছা বলো, শুনি। আমি মাথা নিচু করে গোলাপটার সামনে নিয়ে বললাম, তুমি কি আমার বন্ধু হবে? আমার দিকে তাকাও, মাথা তোলো। এখন বলো কি বলবে। আমি রূপার হাত ধরে, তুমি কি আমার বন্ধু হবে রূপা? এবার ঠিক আছে, বলে রূপা আমার 2 গাল টেনে দিয়ে বলল, হ্যাঁ হব। এখন গোলাপটা দাও। ফকিন্নি নাকি, চেয়ে ফুল নিচ্ছ? হুম, আমি ফইনি তো কি হইছে, দাও গোলাপ। বলে রূপা আমার হাত থেকে গোলাপটা নিয়ে দৌড় মারল। আমার খুশি দেখে কে। শুরু হলো দুষ্টমি। আমরা একসাথে 9 জন প্রাইভেট পড়তাম। আমি সব সময় রূপার পেছনের বেঞ্চেই বসতাম। শুধু পা দিয়ে ওর পায়ের লাথি গোতা দিতাম, মাথায় কাগজ ছিঁড়ে কুটি করে দিতাম। চুল বেঁধে আসলে সুযোগ বুঝে চুলের স্টিক টান দিয়ে বের করে নিতাম। আর রূপা তখন রেগে গিয়ে পেছনে ঘুরে ধপাস করে লাগাতো। মজা লাগতো তার রাগ দেখতে। আর এই দুষ্টুমির জন্যই স্যারের হাতে প্রায়ই মার খেতাম। স্কুলে প্রতিদিন একসাথে টিউবওয়েলে পানি খেতে যেতাম। পানি খাওয়ার পর কোনোদিন রূপা আমার গায়ে পানি ছিটিয়ে দিত, আবার কোনোদিন আমি রূপার গায়ে পানি ছিটিয়ে দিতাম। দিয়ে দৌড় মেরে ক্লাসে যেতাম। রূপা ক্লাসে এসে স্যারকে বলতো, স্যার দেখেন, পানি দিয়ে গা ভিজিয়ে দিয়েছে। আমি না স্যার, ওই আগে আমার গায়ে পানি দিয়েছে, তাই আমিও দিয়েছি। আচ্ছা, দুজন দুজনকে একটা করে মার। ওই, তুই মার। না, তুই আগে মার। না, তুই আগে মার। উহ, যা সিটে গিয়ে বস। তোদের বিষয় করতে করতে আমার ক্লাস শেষ হয়ে যাবে। তারপর আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ মেরে বা জিব্বায় বাঁকা করে সিটে গিয়ে বসতাম। দুজন দুজনকে চোখ মেরে সিটে গিয়ে বসলাম। আর এভাবেই পঞ্চম শ্রেণী পার হয়ে গেল। 25শে জানুয়ারি ছিল রূপার জন্মদিন। আমি জানতাম না। একটা ফ্রেন্ড 24 জানুয়ারি আমাকে বলল যে কাল নাকি রূপার জন্মদিন। একদিনের ভেতরে কী বা করা যায় এখন ভাবতে শুরু করলাম। অনেক চিন্তা করার পর একটা বন্ধুকে সাথে নিয়ে কসমেটিক্সের দোকানে গেলাম। সেখান থেকে এক সেট নীল চুড়ি কিনলাম। 25শে জানুয়ারি মেয়েরা স্কুলে আগেই গিয়েছিল। দেখলাম কিছু বেলুন দিয়ে তারা রুম সাজিয়েছে।
আমরা ছেলেরা দূরে দূরে ছিলাম, শুধু দেখছিলাম। আমি বুঝতে পারলাম যে রূপার মন কেন জানি মন খারাপ। আমি ওর কাছে গিয়ে বললাম, কিরে রূপা, তোর আজ জন্মদিন, কিন্তু মন খারাপ, কারণ কি? শর্ট, তুই আমার সাথে কথা বলবি না। বলে রূপা চলে যেতে লাগলো। আমি পেছন থেকে হাত ধরে বললাম, আরে রাগ করে কই যাস? দাঁড়া, হাত ছাড় বলছি, না হলে ভালো হবে না। দাঁড়া, আমি তোর রাগ কমিয়ে দিচ্ছি। এই বলে আমি পকেট থেকে চুড়িগুলো বের করে রূপার হাতে দিলাম। ঠিক তখনই 3 থেকে 4 জন বান্ধবী এসে বলল, এভাবে চুড়ি দিলে রাগ কমবে না। এক একটা করে চুড়ি পরিয়ে দিতে হবে আর প্রত্যেকবার হ্যাপি বার্থডে বলতে হবে। আচ্ছা তাই হবে নে, তোদের কথায় থাকলো। আমি একটা একটা করে সব চুড়ি রূপার 2 হাতে পরিয়ে দিলাম। তারপর ওকে বললাম, থ্যাংক ইউ দিলি না ফকিরনি? আচ্ছা, ছুটির পর দাঁড়াস, কথা আছে। আচ্ছা নে, দাঁড়াবো। স্কুল ছুটির পরে আমি গেটে গিয়ে দাঁড়ালাম। সবার শেষে রূপা বের হলো। তারপর আমার কাছে এসে একটু সাইডে দাঁড়ালো। রূপা, তোকে আমার আরেকটা জিনিস দেওয়ার ছিল রে, নিবি? আবার কি দিবি? আচ্ছা দে। 2 চোখ বন্ধ কর, এবার 2 হাত সামনে আগায় দে। আচ্ছা নে, দে। আমি পকেট থেকে স্টিলের আংটিটা বের করে রূপার হাতে দিয়ে হাত বন্ধ করে দিলাম। নে, এবার চোখ খুলতে পারিস তুই। এটা আমি নিতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত? কি শর্ত বল? এটা আমাকে পরিয়ে দিতে হবে, আর প্রমিস করতে হবে যে তুই জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করবি না। আমি রূপার হাতে আংটিটা পরিয়ে দিয়ে রূপার মাথায় হাত রেখে বললাম, পাক্কা প্রমিস। এই আংটিটা যতদিন তোর হাতে আছে আর যতদিন তুই আমার বেস্ট ফ্রেন্ড আছিস, ততদিন আমি কোনো মেয়ের সাথে প্রেম করব না। রূপা আমার 2 গাল টেনে দিয়ে বলল, ওলে বাবালি। আচ্ছা চল, এখন প্রাইভেটে যেতে দেরি হলে স্যার আবার বকা দিবে। আচ্ছা চল যাই। রূপার ফোন ছিল না, কিন্তু তখন আমার কাছে নোকিয়া 1100 মডেলের একটা ফোন ছিল। রূপা ওর মায়ের ফোন থেকে মাঝে মাঝে আমাকে মেসেজ দিত। আমাদের একটা মেসেজ কোড ছিল। রূপার মায়ের ফোনে আমি নো টাইটেল লিখে মেসেজ দিতাম। যদি রূপা রিপ্লাই দিত, তাহলে স্কুলে বলে দেওয়া কোডটি লিখত, যেমন CDE 123 MPO, এইরকম কিছু আর কি। আর তখনই আমি বুঝতাম যে এটা রূপা। আমার আর রূপার টিফিন বক্স আর পানির বোতল একই রকমের ছিল, যার কারণে বন্ধুরা মাঝে মাঝে মজা করে পাল্টে দিত। একদিন বাসায় আম্মু টিফিন বক্স খুলে আমায় ডাক দিল। কিরে, তোকে তো আমি আজ মাংস দিয়ে ভাত দিছিলাম, তাহলে বক্সে মাছের কাঁটা আসলো কোথা থেকে? আমি ভাবছিলাম, যা হারামিরা, তার মানে আজকেও আমার টিফিন বক্স রূপার বক্সের সাথে পাল্টে দিছে। কি বলি এখন? কিরে, কিছু বলছিস না যে? আমি তোকে কি জিজ্ঞেস করলাম? হায় রে আল্লাহ, আম্মু, তাহলে আমি মনে হয় বন্ধুর বক্স নিয়ে চলে এসেছি। এটা বলতে এতক্ষণ লাগে? আরে আমি ভাবছিলাম বক্সটা এক্সচেঞ্জ হলো কোথায়। আম্মুকে কথাটা বলে আমি দৌড় দিলাম আমার রুমে। আমি ভাবতে লাগলাম, আজকে টিফিন খাওয়ার পরে তো বক্স ধুয়েইনি। যদি রূপার মা বক্স খোলার পর মাছের কাটার জায়গায় মুরগির হাড্ডি দেখে, তাহলে রূপা শেষ। তারপর আমি ভয়ে ভয়ে রূপার আম্মুর ফোনে একটা ফাঁকা মেসেজ দিলাম লিখে, কিন্তু রিপ্লাই আসলো না। তারপর আরেকটা মেসেজ দিলাম, তাও কোনো রিপ্লাই আসলো না। আমি ভয় পেয়ে গেলাম। তারপর ফোন দিলাম, যা হবার হবে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমারও তাই হলো। রূপার মা ফোন ধরলো। আমার গলা শুকায় গেল, কিন্তু আমি ফোন কাটলাম না। কেটে দিলে যদি সন্দেহ করে, তাই আমি কথা চালিয়ে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন থেকে বলছিলাম। আপনি কি মমতাজের গান শুনতে চান? তাহলে এক্ষুনি 1 চাপুন। আসিফ আকবরের গান শুনতে চান? তাহলে 2 চাপু। বলেই কেটে দিলাম, যেন মনে করে নেটওয়ার্ক সমস্যার জন্য ফোন কেটে গেছে। আর রূপার মায়ের ফোনে আমার নাম্বার জিপে অফার লিখে সেভ করা ছিল, তাই কেউ সহজে বুঝতেও পারতো না। কিছুক্ষণ পর রূপা মেসেজ দিল। কি রে, এত ফোন আর মেসেজ দিচ্ছিস কেন? আম্মু পাশে ছিল তাই ফোন হাতে নিতে পারি নাই। বল কি হইছে? ও মেরি জান, খেপিস না প্লিজ। দেখ, আমার টিফিন বক্স তোর বেগে গেছে, আর তোরটা আমার কাছে আসছে। তো কি হইছে? সেম বক্স তো আম্মু, বুঝবে না? বক্সে দেখ হাড্ডি আছে। আজকে আমি টিফিন খাওয়ার পরে বক্স ধুইনি। হোয়াট? কি বললি হারামি? যা,
তাহলে আজ আমি শেষ। আম্মু কেবলই বক্স নিয়ে গেল ধুতে। আর কোনো রিপ্লে পাচ্ছিলাম না। বুঝলাম যে রূপা ফোন রাইখা ওরা ধরা দৌড় দিছে। আমি অপেক্ষা করছিলাম। ঠিক 20 মিনিট পরে রূপা মেসেজ দিল। কুত্তা হারামি, তোর গলা ধরতে ইচ্ছে করতেছে। বাহ, গলা চেপে ধরবি? এটা কোনো কথা হইলো? এত ভালোবাসিস, বলিসনি তো কোনোদিন। হারামি, চেপে ধরবো না, টিপে ধরে তোকে খুন করে দেবো। হ্যাঁ, আম্মুকে কতটা কষ্টে ম্যানেজ করেছি হ্যাঁ জানিস। আমি কিচেনে গিয়ে দেখি আম্মু থালা বাসন ধুতে বসেছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি তো টিভি দেখো, আজকে আমি সব কিছু ধুয়ে দিচ্ছি। তোর জন্য আজকে বাড়ির সব থালা বাসন আমার ধুতে হয়েছে। কাল খালি স্কুলে আয়, দেখে নেব তোরে। কুল বেবি কুল, খেপিস না, ধরা পড়িসনি এটাই অনেক। হারামি, তোর ধরা পড়ার গোষ্ঠীর পিন্ডি হে। কাল দেখছি তোরে, আয় খালি। পরদিন স্কুলে গেলাম। গিয়ে দেখি রুমে রূপা বসে আছে। আমায় দেখে চোখ বড় করে গাল ফুলে তুলেছে। আমি একটা বন্ধুকে বইয়ের ব্যাগ দিয়ে উল্টো দিকে দৌড় দিলাম। রূপাও আমার পেছু পেছু দৌড়াতে লাগলো আর বলতে লাগলো, হারামি, কুত্তা জানোয়ার, থাম, দৌড়াস না। আজ তোর একদিন কি আমারই একদিন, তোরে আজ মেরেই ফেলবো। আমি পিছনে তাকাচ্ছিলাম আর দৌড়াচ্ছিলাম। হঠাৎ সামনে দেওয়াল। আমি আর দৌড়াতে পারলাম না। রূপা হাতে একটা ছোট্ট ইট নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল। ওই লাগবে, মারিস না যে, মরে যাবো কিন্তু। মানুষ লাগার জন্যই তো মারে। আচ্ছা তাহলে হাত দিয়ে মার। নে, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কারণ তুই ইচ্ছা করে বক্সটা পাল্টাসনি। রে। এভাবে চলে গেল 5টা বছর। হাসি ঠাট্টায় গাড়ি করে স্কুলে যাচ্ছিলাম। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো। যাক বাবা, আমি তো ছাতা আনতে ভুলে গেছি। হঠাৎ পাশে তাকিয়ে দেখি রূপা একটা গাড়ি থেকে নেমে ছাতা খুলছিল। আমি রূপার হাত থেকে ছাতাটা নিয়ে দৌড় দিলাম আর এক দৌড়ে ক্লাসরুমে চলে আসলাম। রূপা আমার পিছু পিছু ভিজতে ভিজতে রুমে আসলো। তারপর আমার কাছে থেকে ছাতা চাইলো। আতিক, ছাতা দে। ছাতা বেঞ্চে রেখে রূপার 2 হাত দেয়ালের সাথে চেপে ধরে, কিরে ছাতা নিবি? তোকে ভেজা দেখতে তো অনেক হট লাগছে রে। রূপা জোর করে ডান হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে কষে একটা থাপ্পড় মারলো। আমি রূপাকে ছেড়ে দিয়ে চুপ করে বইয়ের ব্যাগ নিয়ে ভিজতে ভিজতে বাড়ি চলে আসলাম। পরদিন স্কুলে গেলাম 1 ঘন্টা আগেই। গিয়ে দেখি রুমে শুধু একটা ব্যাগ, আর সেটা রূপার। আমি বেঞ্চে মাথা দিয়ে বসে আছি। এমন সময় রূপা সামনে এসে বলল, হ্যাপি বার্থডে। আমি পকেট থেকে মোবাইলটা বের করব, ঠিক এমন সময় রূপা বলল, তারিখ দেখা লাগবে না, আজ 28শে ফেব্রুয়ারি তোর জন্মদিন। থ্যাংক ইউ। আচ্ছা রূপা, আমি তোর কাছ থেকে একটা জিনিস চাইবো, দিবি কি? কি চাস বল, আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই দিব। আমি রিলেশন করব, আমার একটা মেয়ে খুঁজে দে না প্লিজ। আমার গালে থাপ্পড় মার জোর করে, ঠিক যেমন আমি তোর গালে কাল মারছিলাম। পাগল তুই? তুই মারছিস বলে কি আমিও মারবো? মারলি না কেন? বলেই রূপা কষে আমার গালে থাপ্পড় মারলো। আমি গাল ধরে চুপ করে আছি। এই রিংটা খুলে রে, ঠিক যেভাবে ক্লাস 5-এ পড়িয়ে দিছিলি তারপর প্রেম করার জন্য অন্য মেয়ের সাথে। কি রে, খুলে নে না, খুলে নে। পারবো না রে। আমার চোখে পানি চলে আসলো। তা পারবি কেন? তুই বেঈমান, স্বার্থপর। তুই ভুলে যেতে পারিস পুরনো কথাগুলো, কিন্তু আমি ভুলিনি রে পাগল, কারণ আমি তোকে ভালোবাসি ঠিক আগেরই মতো। আরে কালকে যখন তুই ছাতা নিয়েছিলি তখন আমার পাশেই আম্মু ছিল, সেটা দেখেছিল, আর তাই আমি রাগ করে তোকে থাপ্পড় মেরেছিলাম। আম্মু আমার উপর রাগ করেছিল, আমি জানতাম, তাই রাতে আমি অনেক কান্না করছি রে। তোকে ফোনেও পাইনি, তোর ফোন বন্ধ ছিল। আর প্রেম করবি? চোখের সামনে এত সুন্দর মেয়ে রেখে তুই মেয়ে খুঁজে পাবি কিভাবে বল? আমি বেঁচে থাকতে তোর পাশে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারবো না। আমি রূপার মুখে হাত দিয়ে বললাম, থাম। তারপর ওর মাথার পেছনে হাত দিয়ে চেপে ধরে কিস করলাম। আমি ছাড়ছিলাম না, তাই রূপা আমায় জোর করে ধাক্কা দিল। আমি চোখ সামলাতে না পেরে বেঞ্চের ওপরে পড়ে গেলাম। আমি উঠে দাঁড়াতেই, তুই সত্যি একটা হারামি। এটা আবার নতুন কি? আগে বল কেমন লাগলো? জোর করে করে করলি, সব মজা তুই নিলি, আমার আবার কেমন লাগলো জিগাচ্ছিস? ওয়ান্স মোর। স্যান্ডেল দেখেছিস? তোকে স্যান্ডেল দিয়ে মারবো, সবার আসার সময় হয়ে গেছে। ওকে ওকে, কিন্তু আমার জন্মদিনের গিফট কই?
দুই হাত সামনে বাড়িয়ে দিয়ে এবার চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করে দুই হাত সামনে বাড়িয়ে দিলাম। রূপা আমার হাত থেকে ঘড়ি খুলে নিয়ে আরেকটা ঘড়ি পরিয়ে দিল। তারপর বলল, এবার চোখ খুলতে পারেন স্যার। আমি চোখ খুলতেই দেখি 15 থেকে 20 জন বন্ধু রুমে। সবাই একসাথে হ্যাপি বার্থডে বলে আমায় উইশ করলো। কুত্তা, তুই এত কিছু করছিস, আমায় একবারও জানালি না? সবাই জানে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি সবাইকে বলেছিলাম আজকে রুমে পরে ঢুকতে। তোকে আমি পার্সোনাল ভাবে উইশ করে সারপ্রাইজ দিব তাই। রূপার হাতে চুইংগামের প্যাকেট দেখে, আরেকটা জিনিস দিবি কি? কি নিবি বল। একটা চুমা দে তো। চোখ বন্ধ কর। চুমা খেতে আবার চোখ বন্ধ করতে হয় নাকি? আচ্ছা, নে করলাম। আমি চোখ বন্ধ করা মাত্রই রূপা আমার গালে একটা থাপ্পড় মারলো। কি রে, খাইছিস? একজনের সামনে আমি তোকে চুমা দিব, লজ্জা করে না বলতে? আরে বাল, মারলি কেন? কথা না বোঝাই। আমি বলছি তোর হাতের চুইংগামটা আমায় মুখে দে, সংক্ষেপে বলছি চুমা দে। ও সরি, আমি বুঝতে পারি নাই রে, প্লিজ মাইন্ড করিস না। ধুর পাগল, আমার প্রতিদিনের রুটিনে তোর হাতের 2 থেকে 4টা মায়ের অবধারিত থাকেই। এটা আমার অভ্যাস হয়ে গেছে, মাইন্ড করার কি আছে বল? সবাই একসাথে হেসে উঠল। স্কুল ছুটি হলো 4টায়। আকাশে অনেক মেঘ করেছে। সবাই বলছিল প্রাইভেট পড়বে না আজকে, তাই সবাই বাসায় চলে গেল। প্রচুর বৃষ্টি শুরু হলো। আমি একা প্রাইভেট রুমের তালা খুলে রুমের গেটের কাছে বেঞ্চে বসে মোবাইলে গান শুনছিলাম। এমন সময় দেখি রূপা ভিজতে ভিজতে এক হাতে বইয়ের ব্যাগ নিয়ে দৌড়ে আসতেছে। আমি হাঁ করে রূপার দিকে তাকিয়ে আছি। রূপা সোজা রুমে এসে আমার সামনের বেঞ্চে বসে হাঁপাতে হাঁপাতে বলল, শালা হারামি, হারামি তুই পড়তে আসবি ছুটির সময় বলিসনি কেন? তাহলে আমার আর ভিজে আসতে হতো না। আমি ভাবলাম সবাই চলে গেছে। আমি আছি এ কথা তোকে কে বলল? কে আবার? স্যার বললো তুই নাকি চাবি নিয়ে আসছিস, তাই আমিও চলে আসলাম। ভালো করেছিস, এখন বসে থাক চুপ করে। রূপা আমার হাতে চুইংগাম দেখে বলল, ওই একটা চুমা দিবি প্লিজ? বলতে দেরি, আমার অ্যাকশন নিতে আর দেরি হলো না। বসে থাকা অবস্থায় রূপার মাথার পেছনে হাত দিয়ে চেপে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। রূপা ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পারল না। কেননা রূপার বুঝে ওঠার আগেই আমি দাঁড়িয়ে ওকে দেয়ালের সাথে চেপে ধরেছিলাম। কতক্ষণ যে এভাবে চললো ঠিক বলতে পারবো না। এমন সময় হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। দুজন দুজনকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি স্যার ফোন দিয়েছে। কিরে আতিক, কই আসো? স্যার, আপনার প্রাইভেট রুমে আছি। আর কেউ কি আছে? হ্যাঁ স্যার, একটা ফকিন্নি আছে। রূপা আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে স্যারকে বলল, স্যার দেখেন, আপনার সামনেই আমাকে ফোননি বলল। আপনি কি কিছু বলবেন না? আজটা কালকে তোদের বিচার করব। শোন, আজকে তোমাদের আর পড়াবো না, বৃষ্টি ছেড়ে গেছে। যা বাসায় চলে যা। আচ্ছা স্যার। আমি রূপার হাত থেকে ফোন কেড়ে নিতেই রূপা আমার বুকে আলতো করে 3-4টা কিল মারলো। হারামি কুত্তা, তুই সত্যি সত্যি আমায় চুমা দিয়েছিস? আমি তো বলছিলাম তোর হাতের চুইংগামটা আমার মুখে দিতে। ও সরি, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আচ্ছা, আমার চুমা তুই এখন আমাকে ফেরত দিয়ে প্রতিশোধ নে। তোকে ভেজা অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সরি। তুই কি মনে করেছিস তুই একাই মজা নিতে পারিস আর আমি পারি না? কথাটা বলেই রূপা আমার মাথার চুল খামচে ধরে চুমা দিতে লাগলো। আমি তো রীতিমতো পুরো অবাক, এটা কি হচ্ছে? ঠিক 5 মিনিট পরে রূপা আমায় ধাক্কা দিয়ে ছেড়ে দিল। আমি বেঞ্চে বসে পড়লাম। কি রে, শখ খাইলি নাকি রে? অবাক হওয়ার কিছু নাই, তুই 2বার মজা নিচ্ছিস, তাই আমি একবার নিলাম। কিন্তু তুই কিভাবে রাক্ষসের মতো আচরণ করলি? মাথায় আসে না। সবই তোর শিক্ষা রে, তুই শিখিয়েছিস। বলে রূপা আমার গাল ধরে টেনে নিয়ে বইয়ের ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমিও কিছুক্ষণ পরে রুমে তালা দিয়ে বের হয়ে বাড়ি চলে আসলাম। বাসায় এসে মোবাইল হাতে নিয়ে দেখি রূপা মেসেজ দিয়েছে। কি রে কুত্তা, মজা নিলি ঠিকই, কিন্তু যে তোকে মজা দিল তার কথাই ভুলে গেলি। ওরে কুত্তি, আমি না হয় 2বার মজা নিচ্ছি, কিন্তু তুই 3বার যে প্রতিশোধ নিলি, ছি 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 ছি। আমায় একা পেয়ে তুই এভাবে ইজ্জত লুটে নিলি? আহারে হারামি, ন্যাকামো করিস। ওই শোন, তোকে যে কারণে মেসেজ দেওয়া। বল, কি বলবি?
সামনে শুক্রবার আমার বড় আপুর বিয়ে, তোর দাওয়াত আগের দিন বৃহস্পতিবার চলে আসবি, অনেক মজা হবে। আমাকে এভাবে দাওয়াত দিচ্ছিস মানে? জামাই আদর দিবি নাকি? আগে আয়, কেমন আদর দিই তারপর দেখিস না হয়। কাকে কাকে দাওয়াত দিচ্ছিস রে? মানে বন্ধুদের? আম্মুকে বললাম যে আম্মু আমার 4টা বন্ধুকে দাওয়াত দিব। আম্মু বলল কে কে? আমি বলছি যে মৌ, মুমু, আতিক আর একজন। এই 4জন আমার বেস্ট ফ্রেন্ড, আর একজন তুই ঠিক কর তোর কোন বন্ধুকে নিয়ে আসবি। মুক্তকে নিয়ে যাই। মৌ তাহলে খুব খুশি হবে, অনেক মজা হবে। কিন্তু ঝামেলা হবে না তো? আরে মুক্ত ভালো ছেলে, কিচ্ছু হবে না। আর আমি তো আছি। ওকে বেবি, ঠিক আছে। বৃহস্পতিবার রূপা স্কুলে আসলো না। অবশ্য রূপা একথা আগের দিন আমাদের বলে দিয়েছিল। স্কুল ছুটির পর আমি, মুক্ত, মৌ আর মোমো ভ্যানে উঠলাম রূপার বাড়ির উদ্দেশ্যে। মুক্ত আর মৌকে সামনে বসতে দিয়ে আমি আর মোমো ভ্যানের পেছনে বসলাম। প্রায় 30 মিনিট পরে আমরা রূপার বাসার সামনে পৌঁছালাম। আমরা রূপাকে দেখতে পেলাম ছাদে দাঁড়িয়ে আছে, হয়তোবা আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় মোমো আমার হাত চেপে ধরে বলল, আতিক দেখ, তোর হাত ধরে থাকা দেখে রূপা পুরাই আগুন হয়ে যাবে। রূপা ছাদ থেকে নেমে এসে আমাকে আর মোমোকে ভ্যানের পেছনে বসে থাকা দেখে তো রাগলই, তার উপর মোমো আবার আমার হাত ধরে আছে। এটা দেখে রূপা খেপে পুরো ফায়ার। রূপা সোজা এসে আমার দিকে তাকালো। আমি রূপার চোখের ভাষা বুঝি। রূপা চোখ বড় বড় করে ভ্রু কুঁচকে গাল ফুলিয়ে আমার দিকে তাকালো। আমি তো ভয়ে এক ঝটকায় মোমোর হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিলাম। আমরা ভ্যান থেকে নেমে বাসার ভেতরে যাচ্ছিলাম। মোমো, মুক্ত আর মৌ বাসার ভেতরে ঢুকলো। রূপা আমার সামনে দাঁড়িয়ে পথ আটকে বলল, শালা হারামি, তোর আজকে খবর আছে। আমার তো ভয়ে আর আনন্দে গলা শুকিয়ে গেল, তাই আর কিছু বলতে পারলাম না রূপাকে। আমরা সোজা রূপার মা বাবার কাছে গেলাম। সেখানে দেখলাম রূপার বড় আপু আছে। সালাম দিয়ে আমরা খোঁজখবর নিলাম, পরিচিত হলাম। তারপর রূপা আমাদের একটা রুম দেখিয়ে দিয়ে গেল। জেমি আপু মানে রূপার বড় বোন আমাদের জন্য হালকা নাস্তা নিয়ে আসলো আর আমাদের বলল যেন আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নেই, বিকেলে গায়ে হলুদের অনুষ্ঠান। নাস্তা করার পর কিছুক্ষণ সবাই একসাথে বসে গল্প করলাম। তারপর আমাদের রুমে গেলাম রেডি হওয়ার জন্য। আমি ওয়াশরুমে ঢুকলাম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুমটা আমাদের রুমের সাথে অ্যাডজাস্ট ছিল। হঠাৎই রূপা এসে বলল, ওই মৌ, তুই আর মুক্তা প্লিজ একটু বাহিরে যা, আমি মোমোর কাছ থেকে শাড়িটা পরিয়ে নিই। আর আতিক কই? মৌ কেবল বলতে গেল, আরে আতিক তো ফ্রেশ হতে ওয়াশ। অমনি মুক্ত মৌয়ের মুখে চেপে ধরে বলল, আরে আতিক ফ্রেশ হয়ে রুমের বাইরে ঠান্ডা বাতাস খেতে গেছে, আমরা যাচ্ছি, তুই রেডি হয়ে নে, বেস্ট অফ লাক। বলেই মুক্ত মৌয়ের হাত ধরে টেনে রুম থেকে বের করে নিয়ে গেল। বেস্ট অফ লাক বললো কেন? মানে? আরে কিছু না, আমি তোকে শাড়ি পরিয়ে দিই, আয়। বলে রুমের দরজাটা লাগিয়ে দিল। মোমো রূপাকে শাড়ি পরাচ্ছিল। আমি ফ্রেশ হয়ে প্যান্ট পরে যেই না ওয়াশরুমের গেট খুললাম, অমনি দেখি রূপা অর্ধ শাড়ি পরা অবস্থায়। রূপা আমাকে দেখে আ করে চিল্লানি দিল। মোমো জিহ্বার কামড় দিয়ে চোখ বন্ধ করলো আর আমি হা করে রূপার দিকে তাকিয়ে আছি। রূপা ওই অবস্থায় শাড়ি ফেলে দিয়ে ব্লাউজ আর পেটিকোট পরা অবস্থায় আমার দিকে তেড়ে আসলো। আমি বললাম, আমি তোর কিছু দেখিনি। রূপা কোনো কথা না শুনে 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরে ঝাঁকাতে লাগলো আর গালি দিতে লাগলো। কুত্তা আর আমি জানোয়ার, তোকে আজ মেরেই ফেলবো। হ্যাঁ। মোমো দৌড়ে এসে রূপার হাত আমার গলা থেকে ছাড়িয়ে নিয়ে বলল, ওই দাঁড়া, ও দোষ করেছে তাই ওর শাস্তি হবে। বলেই মোমো মেঝে থেকে শাড়িটা তুলে দিয়ে এসে ওর হাতে দিয়ে বলল, এবার আতিক তুই শাড়িটা রূপাকে পরিয়ে দিবি। বলেই আমাকে চোখ মারলো মোমো। আমি বললাম, রূপার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি শাড়ি পরাতে রাজি। কথা বলা শেষ না হতেই রূপা চিল্লিয়ে উঠে বলল, কুত্তা, তুই আমার গায়ে হাত দিবি না। আচ্ছা নে, তোর গায়ে হাত না দিয়ে শাড়িটা পরিয়ে দিব। এই মোমো, তুই উল্টো দিকে ঘুর, রূপার লজ্জা করছে মনে হয়। আমার কথা শুনে মোমো অন্যদিকে হলো। আমি এই শাড়ির এক মাথা ধরে রূপাকে বললাম,
পেটিকোটটা টেনে ধর। রূপা আমার কথা শুনে রেগে গিয়ে বলল। কি বললি হারামি? ওদিকে মোমো হাসতে হাসতে শেষ। কিছুক্ষণ পরে রূপা বলল। আমি বুঝছি সব তোদের প্ল্যান। আচ্ছা তুই তোর মতো করে আমার শাড়ি পরিয়ে দে। আমি রূপার গাল টেনে ধরে বললাম, নাও দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি রূপার কোমরের শাড়ির এক মাথা গুজে দিয়ে শাড়ি পেঁচিয়ে কুচি করে কুচিটা শাড়িতে ঢুকিয়ে দিলাম। তারপর অন্য অংশ সামনে দিয়ে ঘুরিয়ে শাড়ির আঁচলটা রূপার মাথার উপরে দিয়ে থুতনিতে তুলে বললাম, একদম আমার বউ। রূপা আমার গাল টেনে দিয়ে বলল। ওলি বাবালি, আসছে আমার বর। এমন সময় হঠাৎ মুক্ত আর মৌ বাহির থেকে ডাক দিল। কি রে, এতক্ষণ? শাড়ি পরতে এত সময় লাগে? এমন সময় হঠাৎ মুক্ত আর মৌ বাইরে থেকে ডাক দিল। রূপা ধাক্কাতে ধাক্কাতে আমায় ওয়াশরুমের ভেতরে দিয়ে গেট বাইরে থেকে লাগিয়ে দিল। রুমের দরজাটা খুলে দেওয়ার পরে ওয়াশরুমের দরজাটা খুলে দিল। আমি বাইরে আসা মাত্রই মুক্ত বলল। এ বন্ধু, তোকে এমনি আটকে রাখছে কিটা, তাও আবার ওয়াশরুমে? আর বলিস রে, যে কামে আসুন সে কামই হলো না, বালটা। তোকে দিয়ে কিচ্ছু হবে না, শুধু শাড়ি পরানো ছাড়া। তোরে দিয়ে কি হবে? হ্যাঁ, খালি হাত ধরা ছাড়া। আমাদের তর্ক দেখে রূপা খেপে গিয়ে বলল। উফ, তোরা যা তো বাল, আমাদের এখনো হয়নি। আমরা এবার রেডি হব, তোরা যা, ভাগ। কেন? আমরা থাকলে কি সমস্যা? যাব না। কোনো সমস্যা নাই, শুধু পাঞ্জাবি পরবো, প্যান্ট পরা হয়ে গেছে। রূপা আমার হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে বলল। দে আমায় পরিয়ে দে। আমি ঠিক তখনই মোমো বলল, দেখো মুক্ত, একেই কয় বিনিময় প্রথা। একজন শাড়ি পরিয়ে দিল আর অন্যজন এখন পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। বাহ! কথা শুনে সবাই হেসে উঠলাম। রূপাকে শাড়ি পরানোর পর রূপা বলল। দে আমি তোকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছি। পাঞ্জাবি পরা হলে আমরা 5 জন ছাদে উঠলাম। সেখানে জেমি আপু মানে রূপার বড় বোন গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। আমরা সেখানে যাওয়া মাত্রই জেমি আপু বলল। আরে আসো, তোমাদেরই অপেক্ষায় ছিলাম। না না আপু, আগে বড়রা শেষ করে নিক, তারপর না হয় আমরা উঠবো, জেমি আপু বলল। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা মার শেষ হলেই তোমরা উঠবে কিন্তু। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আপু। আঙ্কেল আন্টি জেমি আপুকে হলুদ লাগানোর পরই আমাদের উঠতে বলল। আমি আর মুক্ত ফটো শ্যুট করছিলাম, তাই রূপা মোমো মৌকে বললাম, তোরা 3 জন আগে ওঠ, আমরা না হয় পরে উঠবো। আমার কথা শুনে ধুর, আয় তো। বলে রূপা আমার হাত ধরে টেনে নিয়ে জেমি আপুর এক পাশে বসলো আর ও অন্য পাশে বসলো। আমি একটু উঠে যাওয়ার ভান করে, আরে ধুর, তুই আমাকে নিয়ে কেন উঠলি? তোরা 3 বান্ধবী আগে উঠে আয়, না হয় সবাই একসাথে উঠবো আয়। মুক্ত নিচে থেকে বলল। আরে ভাই, রূপা তোকে নিয়ে উঠলো, তুই আর নামিস না, তোর আগে শেষ কর, তারপর আমরা 4 জন উঠবো। জেমি আপু আমার হাত ধরে টান দিয়ে বসিয়ে বলে। এই আতিক বসো, মুখ তো ঠিকই তো বলছে। নাও আগে তোমরা শেষ করো। আমি আর রূপা হাতে একটু করে হলুদ নিয়ে জেমি আপুর গালে দিলাম। পরের বার হাতে একটু বেশি করে হলুদ নিয়ে আচমকা রূপার গালে দিয়ে বললাম, তোর গালে আর হলুদ লাগাতে পারবো কি পারবো না, আজকেই লাগাইলাম। রূপা গামছা দিয়ে গাল মুছতে মুছতে বলল। শালা হারামি কোথাকার। মুক্ত নিচে থেকে বলল। আর তুই কেমনে রূপাকে হলুদ লাগাবি বল? তখনও তো তোরও বিয়ে হবে, মানে হয়ে যাবে। রূপা মুক্তর দিকে তাকিয়ে চোখ বড় করলো। তারপর আমি কাঁটা চামচ দিয়ে প্লেট থেকে একটা মিষ্টি উঠিয়ে জেমি আপুর মুখে ধরলাম। না ভাইয়া, পুরো মিষ্টি খাইতে পারবো না। আরে আপু, খাওয়ার জন্য তো আমি আছি, তুমি চিন্তা করো কেন, যেটুকু পারো খাও। জেমি আপু সামান্য একটু মিষ্টি খেয়ে বলল। আর না ভাইয়া। আমি মিষ্টিটা রূপার মুখে ধরলাম। রূপা হা করতেই মোমো বলল। ওই সম্পূর্ণটা খাবি না। মোমোর কথা শুনে রূপা অর্ধেকটা মিষ্টি খেয়ে আমার হাত থেকে চামচটা নিয়ে বাকি অর্ধেক মিষ্টি আমার মুখে দিল। আমি মিষ্টি খেয়ে বললাম, ওরে কি সুন্দর মিষ্টি রে, কি স্বাদ। তাহলে আরেকটা খাও ভাইয়া। বলে জেমি আপু জুট করে আমার মুখে মিষ্টি ভরে দিল। এটা ভালো লাগলো না আপু, সাথে সাথে মুক্ত বলে উঠল।
আগেরটা তো ভালো লাগবেই, কারণ আগেরটা তো অর্ধেক। বলেই মুক্ত থেমে গেল। রূপা সামনে হেলে আমার দিকে ভ্রু কুচকে তাকালো। আমি একটু কাশি দিলাম। তারপর জেমি আপুর হাত খুলতে বললাম। আপু হাত খুলতেই আমি আর রূপা আপুর হাতে 50 পয়সার 2টা কয়েন দিয়ে বললাম, সুখী হও ময়না চান। তারপর আমরা নেমে আসলাম। নামার সময় আমি জেমি আপুকে বললাম, আপু প্লিজ মাইন্ড করবেন না, জাস্ট একটু মজা করার জন্য অনেক বেয়াদবি করলাম। আরে না, কি বলো? তুমি আমার ছোট ভাইয়ের মতো, মাইন্ড করার কি আছে? যদিও রূপা মাইন্ড করতে পারে। আমি রূপার 2 গাল জোর করে টেনে ধরে বললাম, কিরে মাইন্ড করছিস নাকি? রূপা আমার হাত সরিয়ে দিয়ে বলল, বাচ্চা ধর, তোর আজকে খবর আছে। ভাই তোরা অন্য কোথাও যে ঝগড়া কর, সময় নষ্ট করিস না। আর তোদের মধ্যে কে বিজয়ী হয় আমাকে জানাবি, তার জন্য স্পেশাল পুরস্কার আছে। রূপা আর আমি নিচে নেমে চেয়ারে বসলাম। রূপা আমার দিকে তাকিয়ে ইশারা করে সাইডে যেতে বলল। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, না না না। রূপা রেগে চলে গেল। আমি মুক্তকে ডেকে বললাম, মুক্ত শোন। রূপা রেগে গিয়ে কই যেন চলে গেল। মনে হয় বাড়ির পিছনের পুকুর পাড়ে গেছে। আমি গেলাম, তুই একটু দেখিস। কেউ ওদিক গেলে আমায় ফোন দিয়ে জানিয়ে দিবি। এটা অনেক বড় রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না? তোদের একা একা ওখানে কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। ভাই প্লিজ সিচুয়েশনটা বুঝ। আচ্ছা যা, আমি দেখতেছি, যা করার তাড়াতাড়ি করবি। আমি আচ্ছা বলেই দৌড় দিলাম। পুকুর ঘাটে গিয়ে দেখি রূপা একা সিঁড়িতে বসে আছে। আমি তখন পেছন থেকে ওর চোখ চেপে ধরলাম। রূপা বলল, আতিক, তুই এটা আমি বুঝেছি, বস এখানে। আমি চুপ করে বসে আছি। জ্যোৎস্না রাত, চাঁদের আলোতে রূপার মুখ কি সুন্দরী না লাগছে তা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রূপা হঠাৎ আমার কাঁধে মাথা রেখে বলল, দেখ আতিক, কি সুন্দর চাঁদ, তাই না রে? কথা দিয়ে বিয়ের পর ঠিক এইভাবেই তুই আমাকে নিয়ে প্রতি রাতে বাহিরে অন্তত কিছু সময় কাটাবি। রূপা আমার কাঁধে মাথা রেখে বলল। আমি রূপার দিকে তাকিয়ে ওর মাথা তুলে কপালে একটা চুমু দিয়ে বললাম, কথা দিলাম তাই হবে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। মুক্ত ফোন দিয়েছে। হ্যাঁ মুক্ত বল। কোথায় তুই? তাড়াতাড়ি চলে আয়, জেমি আপু রূপাকে খুঁজতেছে। আচ্ছা যাচ্ছি। তারপর আমি রূপাকে বললাম, রূপা চল, জেমি আপু নাকি তোকে ডাকছে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কেউ দেখলে খারাপ ভাববে। কেউ কিচ্ছু ভাববে না রে পাগল, কারণ আমি আর জেমি আপু প্রতিদিন সন্ধ্যায় পুকুর পাড়ে বসে সময় কাটাই। আজকে জেমি আপু বিজি, তাই তোর সাথে আসছি। আচ্ছা এখন চল। বলে আমি আর রূপা চলে আসলাম। বাসায় এসে দেখি জেমি আপু আমাদের জন্য ওয়েট করতেছিল। কি রে, তোমরা দুজন কোথায় হারিয়ে গেছিলে? কোনো খোঁজ খবর নাই? আমি কিছু বলার আগেই রূপা বলে উঠল, পুকুর পাড়ে গেছিলাম আপু চাঁদ দেখতে। তুমি আজকে বিজি, আর রাতের বেলা ভয় করে তাই আতিককে সাথে নিয়ে গেছিলাম। ধুর ছাই, তোমরা গেছো তা বলবে না? আমিও যাব। কালকে আমার বিয়ে, বিয়ের পর আর যাওয়া হবে কিনা? চলো না সবাই আরেকবার যাই। আচ্ছা আপু চলো। সবাই বাড়ির পিছনে পুকুর পাড়ে গেলাম। সিঁড়ি বাঁধা ঘাট, সবাই সেই সিঁড়িতে বসলাম। সবার একদিকে নজর ছিল, পুকুরের পানির দিকে। বাতাসে পানির ঢেউ খেলছিল, যার ফলে চাঁদের আলো চিকমিক করছিল। কি রে সবাই চুপ কেন? কেউ একটা গল্প শোনাও শুনি। আপু আতিকে থাপ্পড় খাওয়ার কাহিনী শুনে দেখো, অনেক মজা পাবে। হোয়াট? ভাই তোমাকে থাপ্পড় মারছে? বলো না একটু শুনি, অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। মোমো মুক্ত মৌ সবাই একসাথে বলতে লাগলো। আতিক, তোর থাপ্পড় গল্পটা বল, আমরাও একটু শুনি। আরে না না না, তেমন কিছু না। গার্লফ্রেন্ডের হাতে চুইংগাম ছিল, শুধু তাকে সংক্ষেপে বলেছিলাম চুমু দে তো। মানে তার হাতের চুইংগামটা আমার মুখে দিতে বলেছিলাম, কিন্তু গার্লফ্রেন্ড আমায় সব বন্ধুদের সামনে থাপ্পড় দিয়েছিল। সো স্যাড। তারপর কি হলো ভাইয়া? তুমি ওই মেয়েকে কিছু বলনি? না আপু, কিছু বলিনি, কিন্তু করেছি। কি করছো? ঠিক ওই দিনই আমি প্রাইভেট রুমে একা বসে চুইংগাম খাচ্ছিলাম। তখন মেয়েটা বলেছিল, কি রে কি করিস, একটা চুমা দে তো। আমি না তখন ওকে চেপে ধরে চুমা দিয়েছিলাম। কি বলো ভাইয়া?
ও মাই গড, তারপর? তারপর মেয়েটা খেপে গিয়েছিল। তখন আমি বললাম, তাহলে আমার চুমু এখন আমায় ফেরত দে। সবাই তখন একসাথে হেসে উঠলাম। আমার আর বুঝতে দেরি হলো না যে রূপা খেপে লাল টমেটো হয়ে গেছে। শুধু জেমি আপু না থাকলে আমায় আজকে স্যান্ডেল পিটা করতো। ভাই, আমি যদি ছেলে হতাম আর তোমার জায়গায় আমি থাকতাম, তাহলে আমি একটা না 2টা কিস করতাম। হঠাৎ রূপা রেগে গিয়ে বলল, এই তোদের ন্যাকামি থামাবি নাকি আমি চলে যাব? বালের ন্যাকামি শুরু করছে, আমার আর একটুও ভালো লাগছে না। ও মেরি বোন, তুই খেপিস কিল্লাই? তোর আফসোস হচ্ছে নাকি তোর সাথে এমন হয় নাই তাই? জেমি আপুর কথা শুনে রূপা আরো রেগে গিয়ে বলল। আমি আর থাকবই না। রূপা উঠে যেতে লাগলেই আমি রূপার হাত ধরলাম। হাত ছাড়া তিক। না, ছাড়বো না। কই যাচ্ছিস রাগ করে? আমার ইচ্ছা তুই হাত ছাড়। আমি হাত না ছেড়ে হাত ধরে আরো জোরে টান দিয়ে হাত ছেড়ে দিলাম। রূপা পেছনে ঘুরে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো, মেরে চোখ মুছতে মুছতে চলে গেল। এটা কি হলো? ওর এত বড় সাহস আর এত রাগ! চলো সবাই বাসায় চলো, আজকে ওর একদিন কি আমার একদিন, ওকে আজ মেরেই ফেলবো। আপু, কালকে তোমার বিয়ে, আজকে রূপাকে কিছু বলো না প্লিজ। ও রাগ করে থাকলে সব মজা মাটি হয়ে যাবে। হ্যাঁ আপু, আতিক ঠিক বলছে। তাই বলে এতটুকুতেই থাপ্পড় মারবে? সব কিছুর একটা লিমিট আছে তো। আপু, আমি কিছু মনে করিনি। রূপা আমার প্রায় দিনই মারে, এটা নতুন কিছু না। আমার জন্য মেয়েটার মন খারাপ হলো, আমি ওকে ডেকে নিয়ে আসি, তোমরা থাকো। আমি ওর রাগ ভাঙিয়ে নিয়ে আসছি। জ্যোৎস্নার রাত, কারেন্ট ছিল না। আমি রূপাকে খুঁজছিলাম। ঠিক এমন সময় হঠাৎ কে জানি আমার হাত ধরে টান দিল আম গাছের পেছনে, তারপর মাথা চেপে ধরে লম্বা কিস দিল। আমি যখন বুঝতে পারলাম এটা রূপা, তখন আমিও রেসপন্স করতে লাগলাম। ঠিক তখনই রূপা আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দিল। কিরে, কি হলো? সরিয়ে দিলি কেন? এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কেউ বাসার ছাদে উঠলেই দেখতে পাবে তুই মন খারাপ করছিস আজকে, তাই আমি নিজের ইচ্ছায় তোকে চুমু দিলাম। যদি রাগ করতিস তাহলে দিতাম না। হারাবি রে, আমি রাগ করলে জোর করেই তোকে চুমু দিতাম। চল এখন যাই, সবাই তোর জন্য ওয়েট করতেছে। চল যাই। আবার পুকুর পাড়ে যেতেই জেমি আপু রূপাকে লম্বা সালাম দিয়ে বলল, কি গো রানী সাহেবা, আপনার রাগ কমছে? তোর জন্যই তো সব রাগ। রাগ ধরালি তুই আর থাপ্পড় খেলো আমার বন্ধু। সবাই একসাথে হেসে উঠলাম। চলো এখন সবাই বাসায় চলো, অনেক রাত হয়েছে। আমরা বাসায় যেয়ে খাওয়া দাওয়া করার পর যে যার মতো ঘুমাতে রুমে গেলাম। আমি আর মুক্ত এক রুমে ছিলাম, টিভির রুমে অর্থাৎ গেস্ট রুমে। জেমি আপুর রুমে ছিল রূপা আর জেমি আপু, আর রূপার রুমে ছিল মোমো আর মৌ। আমি আর মুক্ত প্রায় রাত 1টা পর্যন্ত টিভি দেখলাম, তারপর ঘুমালাম। ঠিক রাত 2টার সময় ফোন বেজে উঠল। ফোন তুলে দেখি রূপা ফোন দিয়েছে। ফোন কেটে দিলাম। পরে দেখি 7টা মেসেজ, তার মানে আমি মেসেজের রিপ্লাই দিইনি, তাই রূপা ফোন করেছে। কি রে হারামি, আমাকে পাশের রুমে রেখে তুই কেমনে ঘুমাস? কিছুই কি করতে ইচ্ছে হচ্ছে না? তোর বাড়িতে তোর সাথে টাঙ্কি মারতে চেয়ে যদি কোনোভাবে ধরা পড়ে যাই, তাহলে তোর বাপ স্যান্ডেল দিয়ে পিটায় তাড়িয়ে দিবে। তুই আমার বাড়িতে যাস, আমার বিয়ের দিন তোর সাথে সারা রাত টাঙ্কি মারবো। উপস, আমার বইয়েই গেল। নিজের বাড়িতে নতুন বউকে নিয়ে সারা রাত টাঙ্কি মারতে সবাই পারে, হবু শাশুর বাড়িতে কয়জন পারে? সাহস দেখবি? আচ্ছা যাচ্ছি নে। আরে না না, এমনিতেই আর কি করলাম, প্লিজ আসিস না, জেমি আপু আমার কাছেই আছে। তো কি হয়েছে? তুই দরজা খুলবি, আমি যাব, তোকে দিয়ে চলে আসবো, কোনো কথা বলবো না। না ভাই, প্লিজ প্লিজ প্লিজ, কালকে দিস। পাক্কা? পাক্কা। রাত 3টার সময় ঘুমাইছি। সকালে অনেকক্ষণ থেকে ডাকার পরও কোনো সারা শব্দ না পেয়ে রূপা দরজা ধাক্কাতে লাগলো। আমি ঘুমের মধ্যে থেকেই মুক্তকে বললাম, মুক্ত দেখ তো কে ডাকছে। তোর রূপা ডাকছে, যা সকাল সকাল মুখ দেখ। আমি 2 চোখ ডলতে ডলতে দরজার দিকে এগোচ্ছিলাম, আর রূপা অনেক জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল। দরজা খুলে দিতেই রূপা নিজের ব্যালেন্স ধরে রাখতে না পারায়
ধূপ করে আমার গায়ের উপর পড়লো। আমি ঘুমের ঘরে ছিলাম। আচমকা রূপা আমার উপর পড়ায় আমিও মেঝেতে পড়ে গেলাম। মা গো! মাথায় যা জোরে লাগছে বলার মতো না। রূপা উঠলো, তারপর আমি উঠে দাঁড়াতেই, কি রে, তোর লাগেনি তো? না লাগেনি। তোর তো লাগেনি? না, আমার লাগেনি, আমি তো তোর গায়ের উপর পড়েছি। সরি রে। সকাল সকাল দুজন বালের ন্যাকামি করছেন যে, কাউকে লাগেনি? দুজনেই মজা পাইছিস। আর এই রূপা সাত সকালে কি বলতে আসলি বল? সাত সকাল? ঘড়িতে দেখ তো কয়টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। কি 8টা বাজে? তো কি, সবাই টেবিলে তোদের জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি আয়। তোরা এতক্ষণে উঠিস নাই, তাই তোদের ডাকতে আসছি। আচ্ছা তুই যা, আমরা ফ্রেশ হয়ে 5 মিনিটের মধ্যে যাচ্ছি। সকালের নাস্তা করার পর শুরু হলো রং খেলা। যে যাকে পাচ্ছে রং দিয়ে ভূত বানিয়ে ছাড়ছে। আমিও অনেককেই রং দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমাকে কেউই রং দিতে পারেনি। আমি রূপাকে খুঁজছিলাম রং দেওয়ার জন্য, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। হঠাৎ রূপা হাত ভরা রং নিয়ে দৌড়ে এসে আমি কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে আমার মুখ চোখ গালে রং দিয়ে দৌড় দিল। আমি মুক্তোর হাত থেকে রং নিয়ে দৌড় দিলাম রূপার পিছনে, আর মুক্ত দৌড় দিল আমার পিছনে। দৌড়তে দৌড়তে রূপা পুকুর পাড়ে গিয়ে থেমে গেল। সামনে পুকুর আর পেছনে আমি। আমি রূপার দিকে এগোচ্ছিলাম আর বলছিলাম, এখন কই যাবি? রূপা পেছনে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছিল আর বলছিল, না না প্লিজ, রং দিবি না। তোকে নাকি কেউ রং দিতে পারিনি। জেমি আপু বললো, তাই আপুকে আমি চ্যালেঞ্জ করেছি, তোকে রং দিয়েই ছাড়বো। দিয়েছি। এখন যে আমি দিব বলে রূপার দিকে আরেকটু এগোতেই সিঁড়িতে পা ফসকে রূপা পুকুরে পড়ে যেতে লাগলো। তখনই আমি রূপার হাত ধরলাম। মুক্ত বলল, কি রে আতিক, হাত ধরলি কেন? ছেড়ে দে। না না আতিক, প্লিজ হাত ছাড়বি না। তুই যত খুশি আমার রং দে, তবুও হাত ছাড়িস না প্লিজ। আমি রূপার চোখের দিকে তাকিয়ে আছি। রূপা আমার চোখের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে নানা করছিল। আমি আস্তে আস্তে হাত ছেড়ে দিতেই রূপা ধপাস করে পানিতে পড়ে গেল। সাথে সাথে মুক্ত পেছন থেকে আমাকে ধাক্কা দিয়ে দৌড় মারলো। আমিও পড়ে গেলাম পুকুরে। রূপা পানি থেকে উঠে দাঁড়াতেই আমি থ হয়ে গেছি। মাথা পুরো দমে নষ্ট হওয়ার অবস্থা। ভেজা চুলের পানি রূপার গাল বেয়ে থুতনি দিয়ে টপ টপ করে পড়ছিল। রূপাকে যা লাগছিল বলার মতো না। এই শালা হারামি, কি দেখিস এমনি? আগে দেখতে দে, তারপর বলি। আচ্ছা নে, যত খুশি মন ভরে দেখ। আমি রূপার মুখের দিকে তাকিয়েছিলাম। এমন সময় কে জানি পুকুরের উপর থেকে ডাক দিল। আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি মোমো, মৌ আর মুক্ত। কি রে, তোরা দুজন এখানে কি করিস? কই কিছু না তো। কিছু না? কি দেখলাম? আমরা ছোট বাচ্চা নাকি যে কিছু বুঝবো না? বাল বুঝছিস আর বাল দেখছিস তোরা। তুই যে চোখ দিয়ে রূপাকে খেয়ে যাচ্ছিলি সেটা দেখেছি, কিন্তু মুখ দিয়ে খেলে আরেকটু মজা পাইতাম দেখে। হারামি, তোদের এসব বিষয়ে মনে হয় পিএইচডি করা আছে। তারপর সবাই একসাথে গোসল করে যে যার মতো রেডি হয়ে গাড়ি চড়লাম। সোজা কমিউনিটি সেন্টারে চলে গেলাম। সেখানেই বিয়ে। প্রায় 1 ঘন্টা ঘোরাফেরা করার পর খাওয়ার সময় আসলো। আমি, রূপা, মৌ, মোমো, মুক্ত এক টেবিলে বসলাম। কাচের টেবিল, নিচে একটু ভাঙা ছিল, সেটা আমি বুঝতে পারিনি। ভুলবশত সেখানে হাত গেল। আমি উহ করে চিল্লায় উঠলাম। কি হলো? টেবিলের নিচ থেকে হাত বের করে, যা, হাত কেটে গেল। কি? দেখি দেখি। আমি হাত দেখাতেই, ইস, অনেকখানি কাটছে তো, একটু দেখে শুনে হাত দিবি তো। কি একটা অবস্থা। রূপা ওর ব্যাগ থেকে একটা টিস্যু বের করে আমার নখের উপর চেপে ধরলো। আরে সমস্যা নাই, অল্প একটু কেটে গেছে। এমন সময় হঠাৎ আন্টি মানে রূপার মা চলে আসলো। বাবা, কি হয়েছে? নখ ধরে বসে আছো কেন? উনি একটা মহত্তর কাজ করেছে, ওনার হাত কেটে গেছে, এখন খাইতে পারতেছে না, তো তাই চুপ করে বসে আছে, আমাদের খাওয়া দেখতাছে। কই দেখি। ইস, অনেকখানি তো কেটেছে। আচ্ছা, আমি হাত ধুয়ে আসি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আন্টি হাত ধুতে গেল। তুই একটা মহত্তর হারামি। একে তো হবু বউয়ের আদর ভালোবাসা নিচ্ছে, আবার হবু শাশুড়িরও নিচ্ছে।
তুই সত্যি লিজেন্ড ভাই, স্যালুট। খানিকটা সময় পর আন্টি একটা চেয়ার নিয়ে এসে আমার পাশে বসলো। তারপর আমার প্লেটটা হাতে নিয়ে আমাকে ভাত খাইয়ে দিতে লাগলো। আমি ভাত মুখে নিয়ে তাকিয়ে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কিরে, কি হয়েছে? তোরা সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? কিছু না, তুই চুপ করে খা, আমাদের দেখছিস কেন? আন্টি, আমি খাবো না। রূপার হিংসে আর রাগ দুটোই হচ্ছে। খাবে না কেন? রূপা যেমন আমার মেয়ে, তুমিও তেমন আমার ছেলের মতো। বাসায় তোমার হাত কাটলে হয়তো বা তোমার আম্মু খাইয়ে দিত, এখন না হয় আমি দিচ্ছি। খাওয়া দাওয়া করার পর বিয়ে পড়ানো দেখলাম। তারপর আপুকে নিয়ে গেল। সবারই মন খারাপ, কান্নাকাটি। সন্ধ্যায় বাসায় আসলাম সবাই। রূপার মন সবচেয়ে বেশি খারাপ, কেঁদেই চলেছে। কালকে আপু ছিল আর আজকে নেই। পরদিন আমরা আপু আর নতুন দুলাভাইকে নিয়ে আসলাম। রাতে সবাই অনেক মজা করলাম নতুন দুলাভাইয়ের সাথে। ভাইয়া অনেক মিশুক ছিল, অল্পতেই আমাদের সবাইকে আপন করে নিয়েছে। রবিবার আমরা চলে আসব। আপু, ভাইয়া, রূপা, আন্টি, আঙ্কেল অনেক করে থাকার কথা বলল, কিন্তু বন্ধুর বাসায় আর কয়দিন থাকা যায়। আমরা বের হলাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে যাব এমন সময় আপু আর দুলাভাই আমায় ডাকলো। আমি কাছে যেতেই, তোমার সাথে আমি আর তোমার ভাইয়া পার্সোনাল কিছু কথা বলবো, একটু সাইডে এসো। একটু দূরে যেতেই ভাইয়া বলল, রূপাকে তুমি ভালোবাসো? আমি কি বলবো বুঝতেছিলাম না, মাথা নামিয়ে চুপ করেছিলাম। কি ভাইয়া বলো, তুমি কি রূপাকে ভালোবাসো? হ্যাঁ আপু, ওকে আমি ক্লাস 5 থেকে ভালোবাসি। রূপা আমার বিয়ের আগে সব কথা আমায় খুলে বলেছিল। তুমি অনেক ভালো ছেলে। তুমি অনেক লাকি ভাইয়া, তুমি চালিয়ে যাও। আমি আর তোমার আপু অলওয়েজ তোমার পাশে আছি। আমার শ্বশুর শাশুড়িকে মানানোর দায়িত্ব আমার। হ্যাঁ ভাইয়া, বেস্ট অফ লাক। নিজের পায়ে দাঁড়াও। আর এর মধ্যে রূপার বিয়ে নিয়ে কেউ আসলে আমরা বাবা মাকে ম্যানেজ করব। দুজনেরই ফলাফল আল্লাহর রহমতে ভালো ছিল। কলেজ জীবনে পা দিলাম। দুজন দুই কলেজে। রূপা গেল মহিলা কলেজে। তারপরও ভালোবাসা একই থাকলো। প্রতিদিন 2-1 বার করে দেখা হতো। আর ফোনে তো কথা হয়ই। দুলাভাই প্রায়ই ফোনে মজা করে বলতো, আমার শাড়ি শুধু তোমার আর কারো না। এভাবেই ইন্টার পাস করলাম। তারপর জব খুঁজতে লাগলাম, কিন্তু জব তো পাওয়া বললেই পাওয়া যায় না। অনেক কষ্টে কোম্পানিতে জব পেলাম। কষ্ট বেশি হলেও মাইনে ভালো, টাকা পেতাম। ছোট খালা ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু। খালার সাথে আমি আমার সব কথা শেয়ার করতাম। খালার বাসায় গেলাম একদিন। খালা আর খালুকে আমার আর রূপার বিষয়ে সবকিছু খুলে বললাম। খালা বলল, তোমার বাবা মা এমনিতেই রাজি হয়ে যাবে, আর যদি না হয় তাহলে রাজি করানোর দায়িত্ব আমার। 3 থেকে 4 দিন খালার বাসায় থাকার পর খালা খালুকে সাথে নিয়ে বাড়ি আসলাম। রাতে সবাই বসে গল্প করছিলাম। ঠিক তখনই কথার পিছনে খালা আব্বুকে বলল, ভাই, ছেলের বয়স হয়েছে, বিয়ে দেওয়া লাগবে তো। তোমরা মেয়ে দেখো, তোমাদের পছন্দেই আমার পছন্দ। ছেলের পছন্দ আছে কিনা তা দেখবেন না একবার? ছেলের পছন্দ থাকলেই যে সেখানে বিয়ে দিতে হবে সেটা কথা না। পরিবার ভালো হলে সেখানে বিয়ে দেব। অনেকক্ষণ কথা হওয়ার পর আম্মু রাজি হলো। আব্বু রাজি হচ্ছিল না, তবুও কিছুক্ষণ পর বলল, ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো তখন আমি একা আর কি করব। মেয়ের বাড়ি কবে যেতে হবে তাই বলো। আমি বললাম, সেটা আমি ওদের সাথে কথা বলে বলবো। তারপর আমি জেমি আপু আর দুলাভাইকে বললাম। সবাই রাজি হয়ে গেছে। ওদিকে রূপার মা রাজি। দুলাভাই অনেক বোঝালো, আপনার মেয়েটাও তো ছেলেটাকে ভালোবাসে, আর ছেলেটাও তো খারাপ না। নিজের মেয়ের জীবন নিজেই নষ্ট করছেন, কিন্তু এটা এখন না, পরে বুঝতে পারবেন। তারপরও রূপার বাবা রাজি হচ্ছিল না। তাই ভাইয়া রেগে গিয়ে বলল, আপনার মেয়ে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আমাকে কোনোদিন রূপার বিয়ের ব্যাপারে ডাকবেন না প্লিজ। তারপর দুলাভাই রাগ করে রাতে বাসা থেকে বের হয়ে গেল। ফোন বন্ধ করে রাখলো। অন্য এক নাম্বার থেকে আমায় ফোন দিয়ে বলল, ভাই শোন, তো শ্বশুর তো রাজি হচ্ছে না, তাই আমি বাইরে থেকে চলে আসছি। ফোন বন্ধ রাখছি, ইমোশনাল ব্ল্যাকমেল করতেছি। এখন এমনিতেই রাজি হবে। আমার সাথে কথা বলে রাত 2টার সময় দুলাভাই বাসায় গেল। গিয়ে দেখে
সবাই প্লেটে ভাত নিয়ে টেবিলে বসে আছে। কি তোমরা এভাবে বসে আছো কেন? খাওয়া বাদে? তুমি বাড়ির জামাই আর তুমি রাগ করে চলে গেছো, তাহলে কিভাবে আমরা ভাত খাই? আমাকে জামাই মনে করো, কিন্তু আমার একটা কথাও শোনো না বা বিশ্বাস করো না, সেটা অনেক ভালো, আমি এর গ্যারান্টি দিচ্ছি। বাবা রাজি হয়েছে। তোমরা সবাই একজোট হয়ে গেছো, তাহলে আমি একা কি করব? সব ফাইনাল। তুমি ওদের সামনে শুক্রবার আসতে বলো, জাস্ট বিয়ের তারিখটা ঠিক করব। সব বলা শেষ, ওরা শুক্রবার আসছে। শুক্রবার আমি, আম্মু, খালা আর খালু গেলাম রূপাদের বাসায়। হালকা নাস্তা করার পর সব কথাবার্তা পাকা হয়ে গেল। সামনে শুক্রবার বিয়ে, হাতে মাত্র 7 দিন বাকি। খাইতে যাব সবাই ঠিক এমন সময়। জামাইয়ের যদি রূপার সাথে কোনো পার্সোনাল কথা থাকে তাহলে পাশের রুমে যেয়ে বলতে পারো। আবার কি কথা বলবে? সব কথাবার্তা তো পাকা। দুলাভাই জেমি আপুকে পেছন থেকে ধাক্কা দিয়ে বলল, আরে কথা তো থাকতেই পারে, যাও তোমরা কথা বলে তারপর খেতে আসো। আমি রূপার সাথে পাশের রুমে গিয়ে দরজা একটুখানি আগিয়ে দিতেই দুলাভাই বাহির থেকে দরজা লাগিয়ে দিল। রূপার মাথায় শাড়ির আঁচল। আমি ওর দিকে একটু হেলে তাকিয়ে বললাম, কিরে হারামি, এত ভদ্র কবে হইলি রে? রূপা কোনো কথা না বলেই আমার মাথার পেছনের চুল চেপে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চেপে ধরল। আর প্রায় 7 মিনিট 51 সেকেন্ড পর ছেড়ে দিল। আর 7 দিন সহ্য হচ্ছে না? না, হচ্ছে না। তারপর দরজায় নক করতেই জেমি আপু দরজা খুলে দিল। আমার দিকে চোখ বাঁকা করে তাকিয়ে আছে। কি হয়েছে আপু? আয়নার সামনে যাও, মুখ ভালোভাবে ধুয়ে তারপর খেতে আসবে। আমি বেসিনে আয়নার সামনে যেতেই দেখতে পেলাম আমার ঠোঁটের লিপস্টিক মাখা। ওহ নো! এই জন্যই মনে হয় আপু হাত ধুতে না বলে মুখ ধুতে বলল। আমি পেছনে ঘুরেই দেখি জেমি আপু একটা তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর 7 দিন অপেক্ষা করতে পারছো না? এটা তোমার বোনকে বলো। সেটা বুঝি। এখন যাও, খাইতে যাও। খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসলাম। অপেক্ষার পালা শেষ। আজ বৃহস্পতিবার, আমার গায়ে হলুদ। কালকে শুক্রবার আমার বিয়ে। যেন বিশ্বাসই হচ্ছে না। পরের দিন রূপার বাসায় গেলাম নতুন বরের বেশে। কাজে বিয়ে পড়ালো। তারপর অনেক কিছু। রূপাকে তার নিজের বাড়ি নিয়ে আসলাম। রাত 9টা পর্যন্ত বাসায় লোকজনের ভিড়। আমার বিরক্ত লাগছিল। বাল, কখন রূপাকে আমি একা পাবো? অপেক্ষার পালা শেষ, গল্পও প্রায় শেষ। আমার রুম কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো। রাত প্রায় 11টার সময় রূপা ছাড়া পেল। আমি রুমে বসেছিলাম। রূপা আসার পর, ফিরে হারামি, রূপা কোনো মতে দরজা লাগিয়ে দিয়ে আমার দিকে দৌড়ে এসে মারতে লাগলো। হইছে রে পাগলি, ছাড়, একটা জিনিস দেখাতো আমায়। দেখাবি? যা দেখতে চাইবি সবই আজ দেখতে পাবি। সবাই আমার গল্প পড়তেছে, তাই খারাপ কিছু চাইবো না সবার সামনে। বুঝছি তুই কি দেখতে চাস। এই দেখ, তুই আমাকে এই রিংটা ক্লাস 5-এ দিয়ে বলেছিলি এই রিংটা যতদিন আমার হাতে থাকবে ততদিন তুই কোনো মেয়ের সাথে প্রেম করবি না। আমি আমার কথা রাখছি কি? রাখছি। তাহলে আজ থেকে তুই আমার কে? বেষ্টু ছিলাম, বউ হলাম।